নমস্কার। প্রথমে তোমাদেরকে ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলে স্বাগতম জানাই। আজ তোমাদের সামনে যে লেখকের জীবনীটা, যার ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা আশা করি তোমরা ইউটিউব থাম্বনেল দেখেই বুঝে গেছো। তবু আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইনি হচ্ছেন একজন বিখ্যাত আইরিশ রাইটার, ড্রামাটিস্ট, অথর উইলিয়াম বাটলার ইয়েটস, যাকে আমরা শর্ট ফর্মে WB ইয়েটস বলে চিনি। ছোট বড় সবাই কম বেশি আমরা এর কবিতা পড়েছি, জানি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকেও উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা আমাদের রাখা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষ থেকে 2024 শিক্ষাবর্ষ থেকে আমাদের যে 11-এর যে নতুন সিলেবাস পদ্ধতি, সেমিস্টার পদ্ধতি রাখা হয়েছে, তার প্রথম সেমিস্টারেই আমরা উইলিয়াম বাটলার ইয়েটসের একটা কবিতা পাবো, দ্য সেকেন্ড কামিং। তো এছাড়াও আমরা অন্যান্য ক্লাসেও উইলিয়াম বাটলার ইয়েটসকে পড়ে এসেছি। তো আজ তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন আমি উইলিয়াম বাটলার ইয়েটসের শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা শুনবে। এই আইরিশ একজন লেখক। রোমান্টিক ছিল কি ছিল না সেটা আমি বলবো না, তোমরাই বলবে। রোমান্টিক তো অবশ্যই ছিল। এবং ইনি জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ডের ডাবলিনে। তো এই স্যান্ডি মাউন্টে 13 জুন 1865, 13 জুন 1865 তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 28 জুন 1939, অর্থাৎ তার 2 বছর পরেই মারা যান রবীন্দ্রনাথ। তো দেখো, এই আইরিশ কবি ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলেই ছিলেন। এনার বাবা ছিলেন একজন বিখ্যাত তখনকার দিনের একজন ব্যারিস্টার, এবং পরবর্তী ক্ষেত্রে যার বাবা ইভেঞ্চুয়ালি তিনি একজন পোর্ট্রেট পেন্টার হিসাবে পরিচিত ছিলেন। তার মাও একজন বিখ্যাত একজন প্রসপারাস মার্চেন্টের মহিলা ছিলেন, সেই পরিবার থেকে তিনি এসেছিলেন। তো এনাদেরই সন্তান ছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস। তো এই উইলিয়াম বাটলার ইয়েটস বহু লেখা লিখেছেন, বহু কিছুর সঙ্গে জড়িত ছিলেন। এই উইলিয়াম বাটলার ইয়েটসের একটা কথা বলি, ইনি প্রথম একজনকে ভালোবেসেছিলেন, তার নাম ছিল মডগন। তো মডগনকে তিনি প্রপোজ করেছিলেন। প্রপোজ করার পর মডগন উইলিয়াম বাটলার ইয়েটসকে অ্যাকসেপ্ট করেননি, তিনি তাকে রিজেক্ট করেছিলেন। রিজেক্ট করলেও ইনি তো হাল ছাড়ার পাত্র নন। তো তারপর বাটলার ইয়েটস কী করলেন, উনি আবার, সে বলে না যে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে গেলে কোনো জিনিসের আমরা সেখানে বিফল হতে পারি না। তো উইলিয়াম বাটলার ইয়েটস শুধু লেখাতেই জনপ্রিয় তা নয়, এই দিকের ঘটনাগুলো কিছু শুনলে তোমাদের ভালো লাগবে। তো তিনি কি করেছিলেন, তিনি যখন মডগন তাকে রিজেক্ট করলো, তারপর তিনি আবার 1917-এ তিনি প্রপোজ করলেন। কাকে? এবার প্রপোজ করলেন মডগনের যে ডটার, অর্থাৎ ওনার কন্যা, তাকে প্রপোজ করলেন। কিন্তু সেও কি করলো, সেও আবার রিজেক্ট করলো। সেও উইলিয়াম বাটলার ইয়েটসকে অ্যাকসেপ্ট করলো না। তারপর সে কি হাল ছেড়ে দেবে? না, হাল ছাড়েনি। এরপর কি হলো, আস্তে আস্তে ফিউ উইকস লেটার তিনি আবার একজনকে প্রপোজ করলেন। তিনি কে ছিলেন না, তৎকালীন আইরিশ একজন সোলজার এবং মেজর পদের একজন মহিলা। কি নাম? জর্জিয়ানা হাইট লিজ। একে আবার প্রপোজ করলেন কিছু সপ্তাহ পরেই। তো তারপর এনার সঙ্গে আলটিমেট ইনি
বাটলার ইয়েটসকে অ্যাকসেপ্ট করেন এবং 1917 সালেই তাদের বিবাহ হয় এবং আমৃত্যু তাদের দাম্পত্য জীবন কেটেছিল। তো এই উইলিয়াম বাটলার ইয়েটসের 1917 সালে বিবাহ হওয়ার পর 1919 সালে তাদের একটা কন্যা সন্তান হয়, তিনি এনি বাটলার ইয়েটস নামে পরিচিত, এবং 1921 সালে তাদের একটা পুত্র সন্তান হয়, উইলিয়াম মিচেল ইয়েটস নামে পরিচিত। এই উইলিয়াম বাটলার ইয়েটসের সঙ্গে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক জড়িয়ে আছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যিনি প্রিফেসটা লিখেছিলেন অর্থাৎ মুখবন্ধটা লিখেছিলেন, তিনি ছিলেন এই উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটসের সঙ্গে রবীন্দ্রনাথের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল খুব। 1861 আর 1865 4 বছরের এনারা বড় ছোট ছিলেন। রবীন্দ্রনাথ 4 ইয়ার্স সিনিয়র ছিলেন তার থেকে এবং ইয়েটস 4 ইয়ার্স জুনিয়র, কিন্তু বন্ধুত্বটা তাদের মধ্যে খুব ভালো ছিল। আর এই উইলিয়াম বাটলার ইয়েটস এই রবীন্দ্রনাথের নোবেল পাওয়া 1913 সালে যিনি যে গীতাঞ্জলিটার জন্য নোবেল পেয়েছিলেন, সেই গীতাঞ্জলির মুখবন্ধটা লিখেছিলেন এই উইলিয়াম বাটলার ইয়েটস। শুধু তাই নয়, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান, ঠিক তার 10 বছর পর 1923 সালে লিটারেচারে নোবেল পান উইলিয়াম বাটলার ইয়েটস তার কালেকটিভ রাইটিং এর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের লিটারেচারে নোবেল পান 1913-এ, উইলিয়াম বাটলার ইয়েটসও 1923-তে, ঠিক তার 10 ইয়ার্স লেটার তিনি নোবেল পান তার লিটারেচারের জন্য কালেকটিভ রাইটিংয়ের কন্ট্রিবিউশনের জন্য। এবং এই উইলিয়াম বাটলার ইয়েটস আইরিশ লিটারারি থিয়েটারে তিনি যুক্ত হন 1897-এ এবং তিনি 1909 সালে আমেরিকান ফেমাস পোয়েট এজরা পাউন্ডের সঙ্গে তার দেখা হয় এবং তারপর তিনি তার অজস্র রাইটিং, ফেমাস রাইটিং তার হাত থেকে বেরিয়ে আসে এবং তিনি ন্যাশনাল আর্ট কলেজ অ্যান্ড ডিজাইনে তিনি পড়াশোনা করেন 1884 থেকে 86 অবধি। এবং এই উইলিয়াম বাটলার ইয়েটস অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন, যেমন ডাবলিনের অন্যতম বিখ্যাত যে ন্যাশনাল থিয়েটার, যেটা অ্যাবে থিয়েটার, তার সঙ্গে তিনি জড়িত ছিলেন। আইরিশ ড্রামাটিক মুভমেন্ট বা যেটাকে বলে রাইমার্স ক্লাব, এদের সঙ্গেও অ্যাসোসিয়েট ছিলেন এই উইলিয়াম বাটলার ইয়েটস। আর এই উইলিয়াম বাটলার ইয়েটসের অনেক বিখ্যাত লেখা আমরা পাই। সেই বিখ্যাত লেখাগুলো কি কি না, দ্য ল্যান্ড অফ হার্টস ডিজায়ার, এটা 1894-এ, তারপর ক্যাথলিন ইন হাউলিহান এই 1902-এ, দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল 1919। তো এই ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলস বা কুল, এটা আমরা এসএসসিতেও দেখেছি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে এই কবিতাটা আছে, 1919 সালে এটা লেখা। দ্য টাওয়ার 1928-এ, লাস্ট পোয়েমস অ্যান্ড প্লেজ 1940-তে, আফটার হিজ ডেথ এটা পাবলিশড। এবং লন্ডনে থাকার সময় তিনি আইরিশ লিটারারি রিভাইভাল যে মুভমেন্ট, সেটাতে তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং এই যে উইলিয়াম বাটলার ইয়েটস, তার যে ওয়াইফ মেজর আইরিশ সোলজারের, তিনিও লন্ডনের মানুষদের যে শাসন, যে অপারেশন, সেটা তিনি প্রচণ্ডভাবে ঘৃণা করতেন এবং এই জায়গা থেকেও তিনি তাদের একটা মতের মিল ছিল। আর এই উইলিয়াম বাটলার ইয়েটসের বিখ্যাত লেখাগুলো তো বললাম, এবং প্রচণ্ডভাবে তিনি সামাজিক, তার কবিতার মেন থিম ছিল সোশ্যাল, ইকোনমিক, রিভাইভাল, লাভ অ্যান্ড আরও কী ছিল, এছাড়াও কিছু মিস্টিক্যাল, এবং তিনি আমাদের যে তার ভগবানের প্রতি একটা বিশ্বাসী ধারণা তার মধ্যে ছিল। সেকেন্ড কামিংয়ে আমরা সেটাই পাবো। রবীন্দ্রনাথ দেখবে একটা কথা বলেছিল যে, মানে প্রশ্ন কবিতায় তিনি যখন বলছেন রবীন্দ্রনাথের লেখায় যে, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে,
দয়াহীন সংসারে। তো ঠিক একইভাবে এই সেকেন্ড কামিংয়ের ফার্স্ট কামিং তো আমরা জিসাস ওদের যে মাইথোলজিতে, সেকেন্ড কামিংয়ে আবার জিসাসের মতো কেউ একজন আসবে, একটা অস্থির অবস্থায় কেউ আসার অপেক্ষায় এই কবিতাটা তখন লেখা হয়েছিল। তো এই কবিতাটা যখন আমরা পড়ব তখন আমরা জানব এই বিখ্যাত লেখক শুধুমাত্র রোম্যান্টিক নয়, তিনি মাইথোলজিক্যাল দিকেও অনেক কিছু লেখা লিখেছেন। এই কবিতাটাও একটা মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট এর মধ্যে বিলং করছে। এবং তিনি আয়ারল্যান্ডের স্যান্ডি মাউথে জন্মগ্রহণ করলেও পরবর্তী ক্ষেত্রে তিনি ফ্রান্সে, তিনি যেহেতু দেহ রেখেছিলেন তাই দেহটা আর আনা হয়নি, তাই ফ্রান্সে রুকবার্ন ক্যাপ মার্টিনে তাকে সমাধিস্থ করা হয়। এই ছিল উইলিয়াম বাটলার ইয়েটসের মোটামুটি একটা শর্ট একটা লাইফ। এছাড়াও আরও অনেক বিস্তৃত তার লাইফ আছে। তো তোমাদের যেটুকু ইনফরমেশন দরকার আমি তোমাদেরকে সেটুকু বললাম। আশা করি তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বলবে তোমাদের কেমন লাগলো। এরপর আমি তোমাদেরকে সেকেন্ড কামিং যে কবিতাটা আছে সেটা তোমাদেরকে শোনাবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো এরকম আরও ভিডিও পেতে। আজকে এটুকুই, ধন্যবাদ।